হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার আরও একটা নতুন সেশনে তোমাদের সকলকে স্বাগত জানাবো। তোমরা জিএনএম এএনএম 2024 যারা যারা এন্ট্রান্স পরীক্ষা দিয়ে ফেলেছো, এখন তোমাদের বেশ কিছু প্রশ্ন আসছে যেগুলো তোমাদের ভবিষ্যৎটা সুনিশ্চিত করতে সাহায্য করবে। তোমরা ভবিষ্যতে কোন কোর্সটা করবে যেখানে তোমাদের একটা সফলতা আসতে পারে, সেটা এএনএম হোক বা জিএনএম। আমি সবগুলো দিক বলবো একটা ভিডিওতে। এরকম ভিডিও খুবই কম পাবে, খুব রেয়ার তোমরা পাবে ইউটিউবে, যে একটা ভিডিওতে এত কিছু আলোচনা করব কোন কোর্সটা করা ঠিক হবে বর্তমান যুগে। এএনএম ভালো হবে নাকি জিএনএম, কোনটা করলে চাকরি বা ভবিষ্যতের দিক থেকে কোন কোর্সটা সবথেকে বেশি জরুরি, সেই কথাগুলো বলবো। দ্বিতীয় পয়েন্ট, যে সরকারি চাকরি কিভাবে হয়, অর্থাৎ তুমি যদি জিএনএম পাস করো বা এএনএম পাস করো, কী করে তোমাদের কোন স্টেপ বাই স্টেপ বা কোন পদ্ধতিতে তোমাদের চাকরিটা হবে, সেই স্টেপ বাই স্টেপটা বলবো বা সেই প্রসেসটা বলে দেবো। নেক্সট যেটা, ইংলিশে কি পড়াশোনা, অর্থাৎ তোমাকে কি পড়াশোনা করতে হবে ইংলিশেই? জিএনএম করলে শুধুই কি ইংলিশে লিখতে হবে, ইংলিশে পরীক্ষা দিতে হয়? আর এএনএমের ক্ষেত্রে বলে রাখি, এএনএমের ক্ষেত্রে কিন্তু পুরোটাই বাংলায় হয়, অর্থাৎ তুমি পড়বে, লিখবে এবং পরীক্ষা দেবে সবই কিন্তু বাংলায়, কিন্তু জিএনএমের ক্ষেত্রে সবই ইংলিশে। ঠিক আছে, আমি বিষয়গুলো বলবো একটা একটা করে। তারপর দেখো একটা ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে হোস্টেল নেই কিন্তু টাকা লাগে। ব্যাপারটা কি মানে, এটা আমি আগেই বলে দিই। দেখো, কিছু কিছু এনটিএস আছে, নার্সিং ট্রেনিং স্কুল আছে, যেখানে কোনো সিট মানে হোস্টেলের ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে কোথাও কোথাও দেয়, কোথাও কোথাও দেয় না। এটা শুনে অবাক হয়ে যাবে যে স্যার এরকমও আছে নাকি? হ্যাঁ, এরকমও আছে। কোভিডের পর থেকে এরকম অনেক এনটিএস আছে যেখানে কিন্তু ফার্স্ট ইয়ার থেকে প্রথমেই কিন্তু তোমার হোস্টেলটা অ্যাভেলেবেল থাকে না। তো সেখানে তোমার হোস্টেল অ্যাভেলেবেল নেই, তবু কিন্তু তোমাকে হোস্টেলের টাকা দিতে হবে। এটা শুনে অবাক লাগছে তো? তো ভিডিওটা কন্টিনিউ করো, অনেক কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে পারবে। তিন নম্বর হলো ফোর্থ পয়েন্ট, যেটা আছে কোন কোন রোগ বা অসুখ থাকলে তুমি জিএনএম বা এএনএম নার্সিং ট্রেনিং করতে পারবে না, বা পরীক্ষায় বা কাউন্সিলিংয়ে বসতে পারবে না, বা পরবর্তীকালে কোনো সুযোগ পাবে না। ঠিক আছে, এই একটা প্রশ্ন আছে, স্যার আমার এই অসুখ আছে বা এই রোগটি আমার মধ্যে আছে, আমি কি আদৌ জিএনএম করতে পারবো, বা করার পর আমি কি আদৌ চাকরি পাবো? এই ব্যাপারগুলো থাকে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা প্রচুর প্রশ্ন আসে, স্যার আমি যদি গভর্নমেন্ট থেকেই নার্সিং ট্রেনিং করি তাহলে কি গভর্নমেন্ট জব শিওর পাবো? এতগুলো কোয়ারি আছে ভাই, একটা লাইক তো করো। প্রচুর কোয়ারি একটা ভিডিওতে আলোচনা করব। আমি স্টেপ বাই স্টেপ বোঝাবো, তার জন্য দেখো আমি কিন্তু সমস্ত অফিসিয়াল ডেটাগুলো কালেক্ট করেছি এবং তোমাদেরকে একটা ভিডিওতে বোঝাবো। তার জন্য লাইক অবশ্যই যেন 1000 লাইক হয়, যে কোনোভাবে। সেটা তোমরা ভাবো কী করে হবে, বাট যে কোনোভাবে যেন 1000 লাইক আসে। এইরকম টপিক, ইন্টারেস্টিং টপিক কিন্তু আমি আবার নিয়ে আসবো তখনই যখন 1000 লাইক কমপ্লিট হবে। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চেন যেটা ছিল, এএনএম নাকি জিএনএম কোনটা করা ঠিক হবে, আমি এটা সব শেষে বলবো। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটা আমি এক কথায় বলতে পারবো না, সেটার জন্য আমি ভিডিও একদম লাস্ট পয়েন্টে গিয়ে কথাটা বলবো। আচ্ছা, কিভাবে গভর্নমেন্ট চাকরি হয়? দেখো, ফার্স্ট অফ অল বলে রাখি, এএনএম করলে বর্তমানে যে যুগে দেখা যাচ্ছে, এএনএম করলে কিন্তু সঙ্গে সঙ্গে চাকরিটা হয়ে যাচ্ছে। 2 মাস 3 মাস, কোনো কোনো ক্ষেত্রে হয়তো 1 বছর খুব বেশি হলে ওয়েট করতে হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু চাকরিটা হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট আমি কিছুদিন আগে একটা ইন্টারভিউ নিয়েছিলাম একজন এএনএম কর্মী, তার কাছ থেকে। তো সেই বলেছে যে স্যার দাদা, যে এরকম ব্যাপার যে ট্রেনিং করলেই সবাই চাকরি পেয়ে যাচ্ছে, এমন কেউ নেই যে ট্রেনিং করে বসে আছে। এটা এএনএমের ক্ষেত্রে। জিএনএমের ক্ষেত্রে বলে রাখি, একটা রিকোয়েস্ট এসেছিলো হেনা পারভিন বলে। আমি এএনএমে যখনই ভিডিওটা দিয়েছিলাম তখন একজন বলেছিল সবাই শুধু এএনএমই করছে, জিএনএমের কথা কেউ কিন্তু বলছে না। আমি একটা কথা বলি, দেখো জিএনএমের একটা প্লাস পয়েন্ট আছে, কী বলো তো? তোমার যদি লক্ষ্য থাকে না, আমি ভবিষ্যৎটাকে উজ্জ্বল করব, আমি বলবো জিএনএমটা করাটা বেস্ট। ঠিক আছে, এবার দেখো প্রসেসটা কি। এএনএমের ক্ষেত্রে তো কোনো প্রসেস নেই, তুমি পরীক্ষা দিলে, পরীক্ষা পাশ করলে চাকরি হয়ে গেল তোমার। ঠিক আছে, কোনো আলাদা করে লিখিত পরীক্ষা নেই, কোনো ইন্টারভিউ হয় না, কিচ্ছু হয় না। এবার জিএনএমের ক্ষেত্রে কী হয়, জিএনএমের ক্ষেত্রে তোমাদের মোটামুটি এক বছর পর তোমরা রেজিস্ট্রেশন পাবে। রেজিস্ট্রেশন পাওয়ার পর তুমি যদি লক্ষ্য রাখো না শুধুমাত্র স্টেট গভর্নমেন্টে আমি চাকরি করব, তাহলে তোমাকে ওয়েট করতে হবে যতক্ষণ না ভ্যাকেন্সি বেরোচ্ছে। আর যদি তোমার ইচ্ছে থাকে না আমি সেন্ট্রাল হোক, স্টেট হোক, বা যে কোনো প্রাইভেট যে সমস্ত নার্সিংহোম আছে সেখানে চাকরি করব, দেখো বলে রাখি প্রাইভেট নার্সিং ইনস্টিটিউটগুলো প্রচুর রয়েছে, সেখানে তুমি অনায়াসে চাকরি পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ইনস্টিটিউট মিনস নার্সিংহোম। ঠিক আছে, আর এবার বলি তোমাদের যারা গভর্নমেন্টেই একমাত্র লোকজন আছে, আমি গভর্নমেন্ট জবই করবো, তাহলে স্টেট গভর্নমেন্ট পেতে একটু সময় লাগে, সেন্ট্রালও তোমাদের এক্সপিরিয়েন্স চাই। তো এখানে একটা প্রসেস বলে দিই, যে প্রসেসটা তোমরা কিন্তু সহজে চাকরি পেতে পারো, সেটা হচ্ছে সিএইচও বলে একটা পোস্ট হয়। জিএনএম করলে দেখবে সিএইচও বলে একটা পোস্ট হয়,
যেখানে কিন্তু সহজে চাকরিটা পাওয়া যায় এবং এখানে খুব বেশি এক্সপিরিয়েন্সও দরকার হয় না, একটু একটা পরীক্ষা হয়, সেই পরীক্ষা দিয়েই তোমরা কিন্তু সিএইচও পোস্টটা পেতে পারো। এটা কিন্তু শুধুমাত্র জিএনএমদের জন্য, এএনএমদের জন্য নয়। এটা কি স্যার, যদি আরও ডিটেলস জানার থাকে কমেন্ট করো স্যার, এই সিএইচও নিয়ে নেক্সট পার্ট দিন, আমি আবার নেক্সট পার্টে দেবো, ঠিক আছে। তো এই পোস্টটার ব্যাপারে খুব কম জনই জানে, বা হয়তো জানলেও তারা করতে চায় না, কারণ এটাও একটা কন্ট্রাকচুয়াল বেসিসেই জব। বাট আমি আবারও বলছি, এটা পুরোটাই কিন্তু গভর্নমেন্ট মানে তোমাকে সম্পূর্ণভাবে তোমাকে সহযোগিতা করবে, গভর্নমেন্টই তোমাকে সমস্ত কিছু করবে। আর এটা কিন্তু মোটামুটি ভালো, এটা অনেকেই জানে না, বা হয়তো জানলে তো অনেকেই চর্চা করে না সেই অর্থে, বলতে পারলাম। তো সিএইচও পোস্টটা বলতে পেরেছি। তাহলে প্রসেস অনেক রকম আছে। কোথাও কোথাও যখন ধরো ভ্যাকেন্সি যখন বেরোচ্ছে, কোথাও কোথাও বলা থাকে যে না চলো তোমাকে হচ্ছে কি পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষা দেওয়ার পর পাশ করে তখন তোমাকে আমি ইন্টারভিউ ডাকবো, তারপর গিয়ে তোমাদের মানে ফাইনাল সিলেকশন হবে। কোথাও কোথাও বলে না শুধুমাত্র ইন্টারভিউ দেখবো। ইন্টারভিউর মধ্যে কী হয়, সেখানে আবার তোমার নাম্বার দেখে, অর্থাৎ তুমি মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, সেই নাম্বারের ভিত্তিতে তোমাদের কিন্তু একটা মেরিট তৈরি হয়। আবার তোমার ইন্টারভিউ হয়, সেই ইন্টারভিউ কিছু প্রশ্ন জিজ্ঞাসা হয়, তার উপরে একটা কিন্তু মেরিট তৈরি হয়। তা এইভাবেই কিন্তু প্রসেস হতে থাকে। তাহলে এগুলো বিভিন্ন রকম পদ্ধতিতে হয় জিএনএমের ক্ষেত্রে। এএনএমে কোনো ক্রাইটেরিয়া নেই, বা এএনএমের ক্ষেত্রে কোনো কিন্তু তোমাদের কোনো রকম কোনো কিন্তু লিখিত পরীক্ষা বা প্র্যাকটিক্যাল বা কিছুই নেই, শুধুমাত্র পরীক্ষায় পাশ করলে চাকরি। বলতে পেরেছি আশা করছি। এবার চলে আসি পরের যে টপিকটা, সেটা হচ্ছে ইংলিশে তোমাদের পড়তে হয়। দেখো জিএনএম করতে গেলে তোমাদেরকে ইংলিশেই পড়তে হবে, ইংলিশেই পরীক্ষা দিতে হবে, এবং ইংলিশেই তোমাদের কিন্তু সমস্ত ইন্টারভিউ বা সমস্ত কিছুই কিন্তু হবে। আর পরে কি এএনএমের ক্ষেত্রে কিন্তু তোমাদের বাংলাটা হচ্ছে মাস্ট, অর্থাৎ বাংলাতে তোমাকে পড়তে হবে, বাংলায় লিখতে হবে, এবং বাংলাতে তোমাকে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে। বলতে পেরেছি আশা করছি। এবার দেখো কোন কোন রোগ বা কোন কোন অসুখ থাকলে তুমি জিএনএম বা এএনএম নার্সিং ট্রেনিং করতে পারবে না, তার একটা লিস্ট তোমাদের বলে দিচ্ছি। দেখো আমি এখানে একটা লিস্ট তোমাদের দিয়ে দিয়েছি, যেখানে তোমাদের সম্পূর্ণভাবে বলা হয়েছে যে ফিজিক্যাল ডিসেবিলিটির মধ্যে কোন কোনগুলো পড়ছে। অনেকের সমস্যা আছে যে স্যার আমি আমার হয়তো হাতে ব্যথা, বা আমার হয়তো মানে কারোর হয়তো কোনো রোগ আছে, রোগ বলতে কি, কারো ধরো হিমোফিলিয়া আছে, বা কারোর ধরো তোমার হচ্ছে কোনো রকম তোমার হচ্ছে থ্যালাসেমিয়া আছে, বা এই সমস্ত রোগগুলো আছে। ম্যাক্সিমাম প্রশ্ন করে স্যার আমাদের এই সমস্ত সমস্যা থাকলে কি আমরা করতে পারবো না। দেখো আমি এই বিষয়গুলো খুলে বলছি। এইটা হচ্ছে তোমাদের ইনফরমেশন বুলেটিন 2022-এর একটা নোটিফিকেশন, সেখানে কিন্তু লেখা আছে যে এগুলো কিন্তু এক প্রকার ডিসেবিলিটি, এবং এর মধ্যে তোমার কিন্তু পড়ছে যে ক্রনিক যে সমস্ত নিউরোলজিক্যাল যে সমস্ত কন্ডিশন থাকে, ঠিক আছে। তো সেই থ্রু দিয়ে তোমাদের কিন্তু এইগুলো কিন্তু তার মধ্যে পড়ছে, ঠিক আছে। এছাড়াও দেখো আরও অনেক আছে। ডিফ মানে যারা হচ্ছে তোমার কথা বলতে পারে না বা চোখে দেখতে পারে না, এই ধরনের সমস্যা। হার্ড হিয়ারিং, যারা বেশি জোরে শুনতে পারে না, ঠিক আছে, জোরে জোরে বলতে হয় তবে শুনতে পাবে। অ্যাসিড অ্যাটাক ভিকটিম, এগুলো সব কিন্তু তোমাদের এক একটা ডিসেবিলিটির মধ্যে পড়ছে। এবং বলা হচ্ছে যে তারপরেই দেখবি লেখা আছে মেডিকেল ফিটনেস, অর্থাৎ যে প্রার্থী ফর্ম ফিল আপ করছে তাকে কিন্তু পুরোপুরিভাবে মেডিকেলি ফিট থাকতে হবে। এটা কিন্তু লেখা আছে, দেখো মেডিকেলি ফিটনেস সার্টিফিকেট তাদের দেখাতে হবে যে তুমি মেডিকেলি একদম সব দিক থেকে ফিট আছো, ঠিক আছে। এটা কিন্তু তোমার দেখাতে হবে, ফিজিক্যালি তোমাকে ফিট থাকতে হবে। বলতে পেরেছি আশা করছি। তাহলে যে প্রশ্নটা ছিল স্যার আমরা এই সমস্ত সমস্যা আছে আমরা কি পারবো, দেখো যদি এটা আনঅফিসিয়ালি কথা হয়ে গেল, তো আমি বলে দিই, একটু হিন্দি দিচ্ছি, বুঝে নাও। যদি ম্যানেজ করতে পারো তাহলে ওকে, যদি না পারো তাহলে তোমার হবে না। বুঝতে পেরেছি আশা করছি, মানে কিছুটা হিন্ট পেয়েছো, বাকিটা বুঝে নাও, ঠিক আছে। আচ্ছা এবার বলে রাখি, এই মেডিকেল ফিট সার্টিফিকেট বানাবে কী করে, তার একটা ফরম্যাট রয়েছে। সেটা যদি জানতে চাও স্যার আপনি এই ব্যাপারটা নিয়ে একটু ভিডিও দিন, কী কী টেস্ট করাতে হয় সেটা নিয়ে একটা ভিডিও দিন। তো আমি এটারও ভিডিও দেবো, যদি প্রচুর লাইক আসে এবং কমেন্ট আসে স্যার নেক্সট পার্ট চাই, তাহলে একমাত্র কিন্তু নেক্সট পার্ট আসবে, ঠিক আছে। চলো এবার তোমাদের বলে দিই যে কোন কোন কলেজে হোস্টেলের ব্যাপারটা, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ স্যার, হোস্টেলের ব্যাপারটা বলুন। কারণ হোস্টেলে শুনছি নাকি অনেক জায়গায় হোস্টেল দেয় না, আবার যেখানে দেয় সেখানে নাকি তোমার যেখানে দেয় সেখানে টাকা তো লাগলো, ঠিক আছে, যেখানে দেয় না সেখানেও টাকা লাগে, ব্যাপারটা কি একটু খুলে বলুন। দেখো বিভিন্ন এনটিএস আছে, আমি এগুলো সব হাইড করে দিই, চলো আমি জাস্ট একটু ওভারঅল আইডিয়া দিচ্ছি, তোমরা বুঝতে পারবে। দেখো তোমার কাছ থেকে হোস্টেল ফি নেওয়া হবে। আচ্ছা আগে বলে দিই যে কত টাকা নেওয়া হয় গভর্নমেন্টের ক্ষেত্রে। আমি একটা বিষয় বলবো, একটা মেজর পয়েন্ট যেটা স্টুডেন্টের মধ্যে প্রচুর ভুল হয়, যে স্যার গভর্নমেন্টে খরচ নেই আর প্রাইভেটে প্রচুর খরচ। এই ব্যাপারটা আমি একটু বলি, এটা বলতে গেলে একটু গুছিয়ে বলতে হবে। দেখো গভর্নমেন্টে যে 144 টাকা করে নেওয়া হয়, এটা কিন্তু প্রতি বছর নেওয়া হয়, অর্থাৎ প্রতি বছরে 144 টাকা, এটা হচ্ছে টিউশন ফি হিসেবে নেওয়া হয় প্রতি বছর। তুমি যে কোনো গভর্নমেন্ট কলেজে পড়ো না কেন এটা লাগবে। সেন্ট্রালগুলো পরে বলছি, সেন্ট্রাল যে সমস্ত নার্সিং ইনস্টিটিউট আছে সে 4টে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে।
এগুলো যদি করো সেন্ট্রাল গভর্নমেন্টের, বাট এখানে কোর্স ফি অনেক বেশি, অনেক বেশি, ঠিক আছে? সেটা কত আমি পরে বলছি। তাহলে এই যে তোমার বললাম ম্যাক্সিমাম যে মানে যে মেজরিটি যেটা দেখা যাচ্ছে গভর্নমেন্ট এনটিএসের ক্ষেত্রে 144 টাকা করে প্রতি বছর লাগে। শুধু এটাই কি না, এই ছাড়া লাগে যেটা হোস্টেল ফি। এই হোস্টেল ফিটা কীরকম স্যার? হোস্টেল ফি এক এক জায়গায় এক এক রকম ডিপেন্ড করে। ধরো তুমি মনে করো যে তুমি দার্জিলিংয়ের দিকে কোনো একটা এনটিএস পেয়েছো, সে দার্জিলিং হতে পারে, সেটা কালিম্পং হতে পারে, হোয়াট এভার, ঠিক আছে? এবার যখন তুমি এনটিএসটা পেলে, দেখো মাথায় রাখবে একটা কথা, এগুলো কিন্তু স্থান কাল ভেদে কিন্তু পরিবর্তনশীল। অর্থাৎ কোথাও দেখা গেল তুমি প্রতি মাসে 3,000 খরচ করছো, আবার হয়তো অন্য কোনো এনটিএসের খবর নিচ্ছ, ওখানে হয়তো দেখা 2,000 খরচ হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু ম্যাটার করে কোন জায়গায় তুমি আছো এবং সে জায়গায় কী রকম পরিস্থিতি, সেখানকার খাবার দাবারের দাম কীরকম, সেই জায়গার উপর ডিপেন্ড করে। বোঝাতে বেশি আশা করছি। এবার দেখো মিনিমাম যেটা দেখা যায় যে সমস্ত নর্মাল যে সমস্ত জায়গাগুলো রয়েছে, মুর্শিদাবাদ বলো, নদিয়া বলো, দার্জিলিং, তোমার এদিকে তোমার ঝাড়গ্রাম বলো, বাঁকুড়া বলো, এই সমস্ত জায়গাগুলো যেগুলো কোনো মানে আদার্স কোনো বিরাট কোনো মেট্রোপলিটন সিটিও নয় বা কোনো ট্যুরিস্ট স্পটও নয় যেখানে ট্যুরিস্ট আসে প্রচুর খরচ বেশি, এরকমটা নয়। যে সমস্ত নর্মাল জায়গাগুলো আছে সেখানে কিন্তু যেটা দেখা যায় যে প্রতি মাসে মোটামুটি 2 থেকে 3,000 ধরে রাখো, কমসে কম 2 থেকে 3,000 খরচ কিন্তু হয় প্রতি মাসে, শুধুমাত্র কিসের জন্য না, তোমার হচ্ছে গিয়ে ওই হোস্টেলের জন্য। বুঝতে পারলাম? তাহলে প্রতি মাসে যদি 3,000ও ধরি, যদি প্রতি মাসে 3,000ও ধরি, তাহলে 3 × 36, অর্থাৎ বছরের শেষে তোমায় কিন্তু 36,000 টাকা জমা দিতে হচ্ছে বা দিতে হচ্ছে, সেটা হচ্ছে হোস্টেলের জন্য। তাহলে দেখো এখন হিসাবটা কত দাঁড়ালো, 36,000 প্লাস 144। এবার বলি আরও একটা জিনিস অ্যাড হয়, সেটা কি? সেটা হচ্ছে ইউনিফর্মের জন্য। এই জিনিসগুলো হয়তো অনেকে জানো না বা হয়তো কোনোদিন শোনোনি। আমি বলবো ভিডিওগুলো প্রচুর লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, যারা যারা নার্সিং করতে চাইছে বা যারা চাইছে যে না নার্সিং নিয়ে কিছু একটা করবো, তা আমি বলবো যে ভাই একটাবার হলেও ভিডিওটা দেখো, ঠিক আছে? আচ্ছা, এবার বলি তোমাদের হচ্ছে ইউনিফর্মের জন্য। ইউনিফর্মের জন্য কিন্তু আলাদা করে তোমাদের টাকা নেওয়া হয়। মোটামুটি তোমার ধরে নিয়ে চলো যে 20,000 বা এরকম, ঠিক আছে? কোথাও 12,000, 15,000 এরকম ধরে নিয়ে চলো, ঠিক আছে? আমি তোমাদের সুবিধার্থে একটা রাউন্ড আপ ফিগার ধরে নিচ্ছি, সেটা কত? মনে করো 10,000, মনে করো 10,000 যদি হয়, তাহলে হিসাবটা কিন্তু অনেকটা অ্যামাউন্ট দাঁড়াচ্ছে। যেটা আমরা প্রায়শই শুনে থাকি যে গভর্নমেন্ট কলেজ মানে কোনো খরচ নেই, সেই জায়গাটায় কিন্তু এই জিনিসটা কাজ করছে না। একটা হিসাব করে দেখো প্রতি বছর তাহলে খরচটা কত হচ্ছে, 36 আর 10-এ তোমার এখানেই তো তোমার 46,000 হয়ে যাচ্ছে, 46,000 প্লাস 144। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে মোটামুটি তোমার 50K হয়ে যাচ্ছে এক বছরে। একটা বছর 46,000 টাকা এমনি খরচ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি? এই জায়গাটা অনেক স্টুডেন্টরা ভুল করে যে গভর্নমেন্ট কলেজ মানেই খরচ নেই, আমি বিনামূল্যেই পড়তে পারবো। এটা কিন্তু সম্পূর্ণ অর্থে মানে কিছু কিছু অর্থে কিন্তু ঠিক নয়, ঠিক আছে? এগুলো লাগবেই, সমস্ত কলেজে কিন্তু লাগে। তুমি যদি বলো স্যার আমি বাড়ি থেকে যাওয়া আসা করবো, এটা কিন্তু সব জায়গায় অ্যালো থাকে না, কারণ অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা থাকে, তার জন্য কিন্তু সব জায়গায় তুমি অ্যালো পাবে না। বুঝতে পেরেছি? আর এবার তোমার সাথে তুলনা করি যে সমস্ত সেন্ট্রাল যে সমস্ত নার্সিং কলেজগুলো আছে, সেখানে কিন্তু কোর্স ফি তোমার কম করে বলে রাখি 74,000, 76,000, 75,000 এরকম কিন্তু আছে, ঠিক আছে? তো 75K পার ইয়ার। এবং বলে রাখি একটা অজানা বিষয় বলি, সেন্ট্রাল হসপিটাল কাল্লা বলে যে কলেজটা আছে, সেখানে কিন্তু হোস্টেলও দেয় না। এবার তুমি বলো যে কোনো ভালো ছাত্রী যারা ভালো র্যাঙ্ক করবে বা যারা ভালো স্কোর করবে, তারা কি চাইবে এমন একটা কলেজ যেতে যেখানে কোর্স ফিও বেশি, যেখানে আমাকে আলাদা করে আবার হোস্টেল নিতে হবে? নিশ্চয়ই চাইবে না। যার জন্য কিন্তু ওই সমস্ত কলেজগুলো প্রথমেই কিন্তু সবাই রাখে না। যাদের স্কোরটা একটু বেশি হয়েছে, যাদের স্কোরটা একটু কম হচ্ছে, আমি বলবো যদি সম্ভব হয় এই সমস্ত কলেজগুলোকে আগের দিকে রাখো, ঠিক আছে? কেন রাখবে? কারণ হচ্ছে এই সমস্ত কলেজগুলো কিন্তু ফার্স্ট চয়েস সবাই রাখে না। তো যদি কোনো রকম কোনো চান্স হয়, সেটা কিন্তু হলেও হতে পারে। বলতে বেশি আশা করছি। এবার দেখো তোমাদের নেক্সট পয়েন্টে নিয়ে যাই। এইবার আমরা প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি, যে সেটা কি এএনএম নাকি জিএনএম কোনটা করা তোমার জন্য বেস্ট হবে। দেখো এই সিদ্ধান্তটা তোমাদেরকে নিতে হবে। যার স্কোর বেশি তাকে এএনএমই নিতে হবে বা তার এএনএম নিলেই ভালো হবে, এটা কিন্তু নয়। এটা পুরোপুরি কিন্তু ভুল জিনিস। সিদ্ধান্তটা তোমাকে নিতে হবে তোমার পছন্দ অনুযায়ী, তোমার যেটা ইচ্ছে, যেটা আমি এএনএমই করবো, এএনএম আমার করার ইচ্ছে আছে, এএনএম করো। তো এই বিষয়টা সম্পূর্ণ তোমার উপর ভিত্তি করছে। তবুও আমি বলে রাখি, যারা এএনএম করতে চাইছো, যাদের বয়সটা একটু বেশি, আমি বলবো বয়সের কথা কেন বললাম, কারণ দেখো তোমাদের এই মুহূর্তে কিন্তু যেটা দেখা যায় যে এএনএম করতে গেলে 2 বছরের মধ্যে এই কোর্সটা কমপ্লিট করাতে পারো, তোমরা কিন্তু চাকরি পেয়ে যাচ্ছ। তো একটু ওভারেজ যাদের হয়ে যাচ্ছে, তাদের বলবো যদি সম্ভব হয় এএনএমগুলোকে প্রথম দিকে রাখতে।
অথবা যাদের দরকার যে চাকরিটা আমাকে খুবই তাড়াতাড়ি দরকার, ইমিডিয়েট কাজের দরকার একটা, তাহলে এএনএমটা করতে পারো। তবে একটা কথা বলে রাখি, এএনএমটা হচ্ছে এমন একটা কোর্স যেটা পেলে তুমি গভর্নমেন্ট জবই পাবে, না পেলে কিন্তু প্রাইভেটে কেউ নেবে না। বোঝাতে পেরেছি আশা করছি। জিএনএমের ক্ষেত্রে কিন্তু এরকমটা নয়। জিএনএমে তুমি গভর্নমেন্টও পেতে পারো, প্রাইভেটও পেতে পারো, তবে সময় লাগে গভর্নমেন্টে, ঠিক আছে? গভর্নমেন্টে চাকরি পেতে একটু সময় লাগে। তো যাদের বয়সটা একটু কম আছে, যাদের পরবর্তীকালে ফিউচারে তুমি আরও বড় কিছু করতে যাচ্ছ, যেমন জিএনএম করার পর তুমি পোস্ট বেসিস বিএসসি নার্সিং করতে পারো, এমনকি এটা পরে পরবর্তীকালে পিএইচডি পর্যন্ত যেতে পারো, ঠিক আছে? তাহলে সেই জায়গাটা দাঁড়িয়ে যদি বলো সুনিশ্চিত ভবিষ্যৎ বা ভবিষ্যতে আমার আরও বেশি এগিয়ে যেতে চাই, তার জন্য জিএনএম করাটা বেস্ট হবে। তাহলে এই যে সমস্ত তোমাদের কোয়ারিগুলো ছিল, আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো ভিডিওটা, ওকে? আর আরেকটা জিনিস বলি, যে গভর্নমেন্ট কলেজে পড়লেই কি গভর্নমেন্ট জব পাওয়া যায়, এটা কিন্তু পুরোপুরি সত্য নয়। এএনএমের ক্ষেত্রে হয়ে যায়, কিন্তু জিএনএম কিন্তু এটা হয় না। জিএনএমের ক্ষেত্রে সময় লাগে, রেজিস্ট্রেশন নিতে সময় লাগে, তারপর তোমাদের কিন্তু যে প্রসেস রয়েছে সেই ইন্টারভিউ দিয়ে হোক বা পরীক্ষা দিয়ে হোক, তার প্রসেসের মধ্যে দিয়ে তোমার কিন্তু পরীক্ষা পাশ করে তখন চাকরিটা নিতে হয়। তাহলে ব্যাপারটা পুরোপুরি বোঝাতে পেরেছি আশা করছি। তো যাই হোক, এটাই ব্যাপার। আর জিএনএম করার পর চাকরি নেই বা চাকরি হবে না, এটা কিন্তু পুরোপুরি ভুল। জিএনএম করে অনেকেই চাকরি পেয়েছে। এরকম একজন ক্যান্ডিডেট আছে যে স্টাফ নার্সে জব করছে গভর্নমেন্টে, তার ইন্টারভিউ আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, যদি প্রচুর লাইক আসে তবেই, ঠিক আছে? আমি বারবার বলছি কেন এই লাইকের কথা কেন বলি বলো তো? কারণ তোমরা যদি আমাকে মোটিভেশন না দাও, তাহলে এত পরিশ্রম করার কোনো মানে হয় না, ঠিক আছে? একটা সময় গিয়ে দেখবে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি, কারণ এত পরিশ্রম তুমি দেখতে পাবে না। ইউটিউবে কেউ একটা ভিডিওতে এত কিছু বলে দিচ্ছে, পাবে না। এটাই হয়তো 4-5টা ভিডিও বানিয়ে বলবে, ঠিক আছে? বাট আমি যেটা মনে করি সেটা হচ্ছে তোমাদের সফলতা, তোমাদের ভালোবাসি বলে এত পরিশ্রম করছি। তোমরা যদি আমাকে সেইটা রিটার্ন না করো, তাহলে দেখবে তোমরা একটা সময় ফিল করবে যে না, আমরা ভুল করেছি। তোমার মনে হবে যে আমি ভুল করছি, আমি একটা ভালো প্ল্যাটফর্মকে আমি এবার নিচু করছি, তোমাদের মনেই খারাপ লাগবে, আমার কিছু মনে হবে না। যাই হোক, এটা বলা ছিল। আর একটা কথা বলা কি, যারা 2025-এ আমাদের জিএনএম নার্সিং ট্রেনিংয়ের জন্য কোচিং নিতে চাইছো প্রিপারেশনের জন্য, তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। নাম্বারটা বলে দিচ্ছি 9609122622। আমি লিখে দিচ্ছি এখানে 9609122622। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি ডিটেলসটা বলে দেবো। 2025 এএনএম জিএনএম নার্সিং তোমার জন্য একটা সিট বরাদ্দ যদি করতে চাও, যদি চাও এখন থেকে প্রিপারেশন নিতে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আমরা অলওয়েজ তোমাদের সাথে আছি, অলওয়েজ তোমাদের পাশে আছি। থ্যাংক ইউ সবাইকে, নমস্কার।